নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন আমি আলোচনা করব নেক্সট এক মাস মেষ রাশির জাতক জাতিকাদের এই 10টি ঘটনা ঘটতে চলেছে। সেই 10টি ঘটনা কি কি এ প্রসঙ্গে জানিয়ে রাখি যে আজকে আমি যে আলোচনাটি করব সেই আলোচনাটি কিন্তু সার্বিক অর্থে, তার কারণ পশ্চিমবঙ্গে কয়েক লক্ষ মেষ রাশির জাতক জাতিকা আছেন। প্রত্যেকের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ এক নয়, সুতরাং জন্মছক কিন্তু আলাদা। প্রত্যেকটা মানুষের জন্মছক আলাদা। জন্মছক দ্বারা ক্যালকুলেশন করা হয় স্পট ইমপ্লিমেন্টেশন ছক, তাহলে সেই ছকটাও আলাদা হয়ে যাচ্ছে। যদি আমার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ না থাকে, তাহলে আমি কিন্তু কালপুরুষ ছকের মধ্যে দিয়ে প্রেডিকশন করা হয় এবং আমি আমার সম্পর্কে জানতে পারি। এই কালপুরুষ ছক আর কালপুরুষ ছক দুটো কিন্তু এক নয়। আমি আগেও বহুবার বলেছি, আবারও বলছি, যদি আমার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ না থাকে, তাহলে চোখের কর্নিয়া দ্বারা কিন্তু ছক ক্রিয়েট করা হয় এবং ক্যালকুলেশন করা হয়, প্রেডিকশন করা হয়। হাত দেখা অ্যাস্ট্রোলজি নয়, বহুবার বলেছি, নতুন করে বলবো না। হাত দেখা, হোরা পদ্ধতি, এগুলো অ্যাস্ট্রোলজি সাবজেক্টের মধ্যে পড়ে না। সংখ্যাতত্ত্ব পার্ট অফ অ্যাস্ট্রোলজি, 10%, 15% ম্যাক্সিমাম ক্যালকুলেশনের কাজে, প্রেডিকশনের করার সময় যে ক্যালকুলেশন করা হয় সেই ক্যালকুলেশনের কাজে লাগে। সুতরাং সংখ্যাতত্ত্ব দ্বারাও 100% অ্যাকুরেট প্রেডিকশন পাওয়া কোনো মতেই সম্ভব নয়। সুতরাং আপনার যদি ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ না থাকে, তাহলে আপনাকে একজন পিওর সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে কিন্তু যেতেই হবে এবং কালপুরুষ ছকের মধ্যে দিয়ে, কালপুরুষ ছক মানে হচ্ছে মেষকে 1 ধরে মিনকে 12 ধরা কালপুরুষ ছক, আর কালপুরুষ ছক বেসড অন স্পট ইমপ্লিমেন্টেশন ছক, পিওর সায়েন্স, পিওর ক্যালকুলেশন, পিওর ম্যাথ, মানে কোনো অ্যাস্ট্রোলজিক্যাল ম্যাথ বা অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স বা অ্যাস্ট্রোলজিক্যাল ক্যালকুলেশন কিন্তু নয়। এখন সর্বপ্রথম যদি নেক্সট এক মাস মেষ রাশিকে খুব ভালো মতন লক্ষ্য করা যায়, তাহলে শনি কিন্তু তার দৃষ্টি এবং তার যে রিফ্লেকশন, তার যে পাওয়ার 8 নাম্বার ঘরটাতে দিচ্ছে। এবার সর্বপ্রথম যেটা আমাদের জানতে হবে, 8 নাম্বার ঘর মানে তো একটা মারক স্থান, লেন্দি প্রসেস এবং সাইলেন্ট কিলার। আপনার ক্ষতি হয়ে যাচ্ছে, ক্ষতি করছে, সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন না। যখন বুঝতে পারবেন তখন কিন্তু হয়ে গেছে। কিন্তু আমি আগেও বহুবার বলেছি যে শনি এবং বুধ 8 নম্বর ঘরে অত্যন্ত পাওয়ারফুল হয়, কিন্তু 8 নম্বর ঘর যেহেতু মারক স্থান, তাই জন্য বুধের ক্ষেত্রে বিশেষ করে কিন্তু 8 নাম্বার ঘরে বুধ কানেকশন ক্রিয়েট করলে নার্ভের রোগ হয়ে যায়। কিন্তু আলটিমেট সার্বিক অর্থে বুধের পাওয়ার পজিটিভ অর্থেই ব্যবহৃত হয়, কিন্তু শারীরিক দিক দিয়ে নার্ভের রোগ কিন্তু হয়ে যায় বুধ যখন 8 নাম্বার ঘরকে যে কোনো ভাবে কানেকশন করে বা সম্পর্ক স্থাপন করে। এখন এই যে নেক্সট এক মাস মেষ রাশির ক্ষেত্রে শনি কিন্তু 8 নাম্বার ঘরে বসে রয়েছে, তাহলে শনি যদি 8 নাম্বার ঘরে বসে থাকে, তাহলে সেক্ষেত্রে একটা জিনিস কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। প্রথমত, 8 নাম্বার ঘরের যে মারকতা, নেগেটিভ ইনফ্লুয়েন্স, সেটা কিন্তু সে অনেকটা অ্যাবজর্ব করে নেবে এবং যখনই সে অ্যাবজর্ব করে নেবে, তখন 8 নাম্বার ঘরের রিফ্লেকশন নেগেটিভ অর্থে ততটা কিন্তু ইমপ্লিমেন্ট হবে না। কিন্তু যেহেতু 8 নাম্বার ঘরকে
বা নেগেটিভিটিকে, সেই ভাবের নেগেটিভিটিকে সে অ্যাবজর্ব করছে। সুতরাং এটা অনেকটা ওই শিবের মতন, বিষ পান করে, গরল পান করে আলটিমেট তিনি কিন্তু নীলকণ্ঠ হয়ে গেলেন। অর্থাৎ বিষকে তিনি কিন্তু ধারণ করে নিজে কষ্ট পেলেন, সকলকে বাঁচালেন। সেরকম শনির প্রভাব কিন্তু মেষ রাশিদের চরম উন্নতির জন্য স্যাক্রিফাইস গ্রহ হবে, এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। এর ফলে কয়েকটা জিনিস হবে। প্রথমত দেখা যাচ্ছে আপনি, এটা কিন্তু আপনার পরিবার হতে পারে, পার্টনারের ক্ষেত্রে হতে পারে, মানে পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে হতে পারে, বা যে কোনো অবস্থানের মধ্যে দিয়েই কিন্তু হতে পারে যে আপনি যে স্যাক্রিফাইসটা করছেন বা আপনি যে কর্মটা করছেন বা আপনার যে সফলতা, আপনার যে সদর্থক মনোভাব, তার ফায়দাটা অন্য কেউ পাচ্ছে, পাবে, এটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। এখন এমন অনেকে রয়েছেন যারা কিন্তু দেখা যায় সংসারের জন্য সকাল বিকেল রাত্রি দুপুর সারাক্ষণ নিজেকে নিয়োজিত করছে, এবং যা যা ক্রাইটেরিয়া, হ্যাঁ, যা যা রেসপন্সিবিলিটি, এভরিথিং কিন্তু তিনি ফুলফিল করছেন। আলটিমেট তিনি কিন্তু সেই ভোগটা করতে পারছেন না, সুখটা ভোগ করতে পারছেন না, জৈবিক যে চাহিদা সেটা ফুলফিল হচ্ছে না। তিনি কিন্তু স্যাক্রিফাইস করছেন আর পরিবারের সবাই ভোগ করছে। এই জায়গাটাও কিন্তু মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। ফার্স্ট। সেকেন্ড কথা, যদি কখনো পার্টনারশিপ বিজনেস হয় তাহলে দেখা যাবে বিজনেসটা দারুণ রান করছে। আরে বাবা, বিজনেসটা দারুণ রান করছে, সবাই তখন বলবে আমাদের দেখেছো, আমাদের কি ক্ষমতা, আমরা বিজনেসটাকে কোথায় তুলছি। আসলে কিন্তু তা নয়। আসলে হচ্ছে মেষ রাশির পার্টিকুলার যিনি জাতক, তার দ্বারা কিন্তু এই উন্নতি সাধন হচ্ছে, স্থাপিত হচ্ছে, যার নামটা কিন্তু আমরা বলে সবাই নিয়ে নিচ্ছে। আমি আশা করি বোঝাতে পারছি। প্রথম এই সিচুয়েশন মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। সুতরাং শনির ৮ নাম্বার ঘরের যে অবস্থান, সেই ৮ নাম্বার ঘরের অবস্থান যেটা বোঝা যাচ্ছে যে অর্থনৈতিক জায়গাটা অত্যন্ত পজিটিভ হবে, কিন্তু আমার কাছে প্রচুর অর্থ এলো, সেটা আমি ভোগ করতে পারছি না। আমি কিন্তু আমার মতন ঘাম ঝরিয়ে যাচ্ছি, বরঞ্চ আরো বেশি ঘাম ঝরাচ্ছি, বরঞ্চ আরো বেশি আমি পরিশ্রম করছি, আরো বেশি কর্মে নিয়োজিত আছি। এটা তো অত্যন্ত পজিটিভ ব্যাপার, কিন্তু এর যে ফলটা, সেই ফলটা অন্য কেউ ভোগ করছে, করবে, সেটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। এটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে, দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে, সঞ্চয়ের ক্ষেত্রে, অর্থনৈতিক গ্রোন আপের ক্ষেত্রে সেটা কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। কেমন? এবার চলে আসি, তারপর আমি যদি তৃতীয় ভাবটিকে খুব ভালো মতন লক্ষ্য করি, তাহলে 6395 কানেকশনের মধ্যে দিয়েও কিন্তু শনির রিফ্লেকশন ৮ নাম্বার ঘরকে হিট করছে। তাহলে ৩ নাম্বার ঘর দ্বারা মানসিকতা, মনোভাবের জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে বোঝা যায়। আমি যদি নরমালি, অনেক কিছু বোঝা যায়, কিন্তু নরমালি যেগুলো আমাদের প্রাত্যহিক জীবনে লাগে সেইগুলোকে নিয়ে আলোচনা করছি। আমি যদি খুব ভালো মতন আমার দৃষ্টিভঙ্গির জায়গাটা লক্ষ্য করি, সেটা যেমন সেরকম এখন এই যে বর্তমানে আমার সংযোগের জায়গাটা, অর্থাৎ লাক ফ্যাক্টর কতটা সঠিক মতন কাজ করবে। কেননা আমরা যতই কর্ম করি, কর্মের পর সঠিক কর্মফল পাওয়ার জন্য কর্মের পর একটা সংযোগের প্রয়োজন হয়, বা কর্ম সাধন করার জন্য, স্থাপন করার জন্য, কর্মকে ফ্রুটফুল রেজাল্ট দান করার জন্য আমাদের একটা সংযোগের প্রয়োজন হয়ই হয়, এটাকে অস্বীকার করে লাভ নেই। তাহলে এই সংযোগের জায়গাটাও কিন্তু মারাত্মক পজিটিভ ভাবে আমি লক্ষ্য করতে পারছি। এবং আমি আবার বলছি, আমার দ্বারা সংযোগ স্থাপন হচ্ছে, তার ফায়দাটা অন্য কেউ তুলছে, এইটা কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। বা আমার যে বর্তমানে লাক ফ্যাক্টর সাপোর্ট করছে, তার দ্বারা অন্য কেউ প্রভাবিত হয়ে যাচ্ছে, সেই জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এ প্রসঙ্গে ছোট্ট একটা এক্সাম্পল দিই। রিসেন্ট প্লেন দুর্ঘটনা হলো,
চারিদিকে অ্যাস্ট্রোলজারের আরম্ভ করে দিল, তার মানে এই নেগেটিভিটি ছিল, ওই নেগেটিভিটি ছিল। কার নেগেটিভিটি ছিল? আমি যদি বিমানের যাত্রীদেরকে লক্ষ্য করি, সবার কি সেদিন দুর্ঘটনার যোগ ছিল? না, কারোর কারোর হয়তো তখন গোল্ডেন সময় চলছে, এমনও হতে পারে। আমি যদি কখনো কোনো মানে একটা দলকে দেখি, ক্রিকেট টিমকে, ফুটবল টিমকে, দলকে যদি আমি দেখি, তাহলে সেক্ষেত্রে স্কিল তো প্রয়োজন, সবকিছু ঠিক। আমি যদি লাক ফ্যাক্টরের জায়গাটা দেখি, বা আমি যদি কোনো রাজনৈতিক দলকে দেখি, যে কোনো ক্ষেত্রে কিন্তু প্রত্যেকের যে গ্রহগত অবস্থান তার দ্বারা ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয় না। পার্টিকুলার কোনো ঘটনা ঘটলে, ঘটনাটা যখন ঘটছে, সেই ঘটনাটার কেন্দ্রবিন্দুতে কে ছিলেন সেটাই কিন্তু ফ্যাক্টর হয়। আপনাদের নিশ্চয়ই মনে আছে, প্রথম যখন আমি আমার ইউটিউব চ্যানেল শুরু করি, সেই ইউটিউব চ্যানেলটাকে পরবর্তীকালে মানে ডিলিট করে দেওয়া হয়েছিল, ব্লক করে দেওয়া হয়েছিল। তার কারণ রাজনৈতিক চ্যানেল বলা হয়েছিল। কিন্তু সেখানে যখন আমি লোকসভা নিয়ে আমি প্রেডিকশন করেছিলাম এর আগের বার, তার আগের বার, বোধহয় তারও আগের বারে, বা যে আপনারা জানেন যারা আপনার আমাকে অনেকদিন ধরে ফলো করছেন, প্রত্যেকটা প্রেডিকশন ঠিক হয়েছিল। তার কারণ আমি যদি বিজেপি দলের অবস্থান লক্ষ্য করি, তাহলে বিজেপি যারা যারা করছে প্রত্যেকের গ্রহগত অবস্থান ফ্যাক্টর নয়। বিজেপি কি একদম সিংহাসনে আসবে জানতে হলে কিন্তু যিনি সবচেয়ে মূল প্রধান, তাকে ক্যালকুলেট করতে হয়। তৃণমূলকে যদি ক্যালকুলেট করতে হয়, তাহলে মমতা ব্যানার্জিকে কিন্তু, আমাদের শ্রদ্ধা দিদিকে কিন্তু প্রেডিকশন করা প্রয়োজন, তার গ্রহগত অবস্থান দেখা প্রয়োজন প্রত্যেকের ক্ষেত্রে। আমি যদি ভারতীয় দলকে ক্রিকেটে কেমন করবে দেখতে হয়, তাহলে ক্যাপ্টেনকে অ্যানালাইসিস করতে হয়। সেদিন বিমান যে উড়লো এবং তারপরে কিছু সময়ের পরেই যে দুর্ঘটনায় জড়িত হয়ে গেল, আপনারা খুব ভালো মতন চ্যালেঞ্জ করলাম, খোঁজ নিয়ে দেখবেন যাত্রীদের সবার নেগেটিভ ইনফ্লুয়েন্স ছিল না, কিন্তু যিনি মূল পাইলট ছিলেন সেই মুহূর্তে তার কোনো না কোনো নেগেটিভিটি ছিল, সেটাকে অফ করা হয়নি। আমি কি বোঝাতে পারছি? আশা করি আপনি বুঝতে পারছেন। তাহলে এই ক্ষেত্রেও কিন্তু আমি সেই জায়গাটাই লক্ষ্য করতে পারছি যে এই যে লাক ফ্যাক্টরের জায়গাটা, সংযোগের জায়গাটা, দৃষ্টিভঙ্গির জায়গাটা, এই সমস্ত কিছু কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ। এবার কোনো কারণে দেখা গেল যে তারা কোনো একটা বিজনেস করছে, এবার কোন একটা অর্গানাইজেশনের মধ্যে রয়েছে, মেষ রাশির জাতক জাতিকা যদি পার্ট অফ মেম্বার হয়, হ্যাঁ, একজন সদস্য বা সদস্যা হন, দ্যাট ইজ ডিফারেন্ট থিংস, কিন্তু তিনি যদি মাথা হন, তাহলে এই পুরো যে অর্গানাইজেশনটা পজিটিভ রেজাল্ট করবে, বা তাদের মধ্যে যে লাক ফ্যাক্টর কাজ করবে, সংযোগের জায়গাটা সৃষ্টি হবে, সেটা কিন্তু সেই মেষ রাশির জাতক জাতিকাদের জন্যই। আবার বলছি, আপনারা যারা মেষ রাশির জাতক জাতিকা প্রত্যেকেই মনে করতে পারেন যে আরে বাবা তার মানে তো আমার পজিটিভ, তা কিন্তু নয়। তার কারণ এটা একটা সার্বিক আলোচনা করা হচ্ছে, আপনাদের স্পেসিফিক ভাবে ছকটা ক্যালকুলেট করা এবং নেগেটিভিটিকে অফ করা খুব প্রয়োজন। আমি তো বারবার ধরে, অন্তত আমি বারবার ধরে বলি যে আমার কাছে যারা আসবেন কেবলমাত্র প্রেডিকশনের জন্য আসবেন না, কেননা এক একটা টাকা রোজগার করতে কত পরিশ্রম করতে হয় আমার চেয়ে ভালো কেউ জানে না। তাহলে অবশ্যই আমার নেগেটিভিটিকে ফাইন্ড আউট করব এবং সেটাকে কিন্তু শর্ট আউট করব। আর অ্যাস্ট্রোলজার কখনো কিন্তু পজিটিভিটি নিয়ে আলোচনা করে না, তার কারণ পজিটিভিটিকে রেকটিফাই করার প্রয়োজন হয় না, যে নেগেটিভিটি সেটাকেই ফাইন্ড আউট করে সেটাকেই রেকটিফাই করার প্রয়োজন হয় গ্রহগত দিক দিয়ে। তার কারণ গ্রহের দ্বারাই আমরা চালিত এবং পরিচালিত হচ্ছি। 3 নম্বর ঘরটা যদি খুব ভালো মতো আমি যদি এবার যদি মানে তার পরের ঘরটায় চলে যাই, 3 নম্বর যে আমি প্রেডিকশনটা করব, আমি 10টি ঘটনা ঘটবে বললাম, দুটো ঘটনা হলো, এবার 3 নম্বর ঘটনায় চলে যাই।
তাহলে আমি যদি খুব ভালো মতন লক্ষ্য করি যে মঙ্গলের ঘরে বৃহস্পতির অবস্থান এবং 4th হাউস 5th হাউস কানেকশন ক্রিয়েট করছে, মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে আমি বারবার ধরে বলেছি বৃহস্পতি মানেটা কি? বৃহস্পতি মানে হচ্ছে আমার ভেতরের যে জ্ঞান সেটাকে আমি সঠিক মতন ইমপ্লিমেন্ট করতে পারছি কি। একজন মহিলা, তাকে বলা হলো আপনি শুক্তো রাঁধতে জানেন? হ্যাঁ রাঁধতে জানি। কেমন করে রাঁধতে জানেন? ওই তো এই ডাঁটা, বলতেই পারলেন না। আর আরেকজনকে বলা হলো আপনি শুক্তো রাঁধতে জানেন? হ্যাঁ শুক্তো রাঁধতে জানি। কিভাবে? কাঁচকলা দিয়ে, একটুখানি সজনে ডাঁটা দিয়ে, হ্যাঁ তারপরে উচ্ছে দিয়ে, দুই একটা নিম পাতা দিয়ে, তারপরে হ্যান দিয়ে ত্যান দিয়ে, তার মধ্যে একটু পোস্ত বাটা, একটু সাদা সর্ষে বাটা, হ্যান ত্যান বললো। দুজনকে যখন রাঁধতে বলা হলো, দেখা গেল যিনি গুছিয়ে বলতে পারলেন তিনি রাঁধতে পারলেন না, যিনি গুছিয়ে বলতে পারলেন না তিনি কিন্তু রেঁধে দিলেন। তাহলে আমার ভেতরে কিন্তু জ্ঞানটা রয়েছে, সেটাকে পজিটিভ ভাবে কে ইমপ্লিমেন্ট করতে পারবে? এই পশ্চিম বাংলায় যদি দেখা যায় 2-3 জন, আমি জানি 2-3 জন এমন অ্যাস্ট্রোলজার রয়েছেন যারা টেরিফিক প্রেডিকশন, মানে তারা গ্রহ নিয়ে আলোচনা করবে, ভাইব্রেশন পার্সেন্টেজ নিয়ে আলোচনা করবে, আপনি মুগ্ধভাবে তাকিয়ে থাকবেন। কিন্তু যখন আপনার প্রেডিকশন করতে বলা হবে তখন আপনাকে আর বোঝাতে পারছে না। তাই জন্য অনেককে দেখা যায় যে দারুণ অ্যাস্ট্রোলজার কিন্তু এখন কেকের দোকান করে বসে রয়েছে, বা দেখা যাচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দোকান করে বসে রয়েছে, বা দেখা যাচ্ছে ব্রোকারির কাজ করছে। খারাপ কাজ তা বলছি না, কিন্তু নিজের প্রফেশনে সফল হতে পারলো না। তার কারণ কি? কতটা প্রফেশনালি ইমপ্লিমেন্ট করতে পারছি। প্রফেশনালি ইমপ্লিমেন্ট মানে আমার ভেতরের যে জ্ঞান সেটাকে যে আমি প্রকাশ করছি সেটা কতটা মানুষ গ্রহণ করতে পারছে। মানুষ না গ্রহণ করতে পারলে আমি কোনোদিনই যে কোনো ফিল্ডে প্রফেশনাল হতে পারবো না। বোঝা যাচ্ছে? তাহলে এই ক্ষেত্রে কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একদম উচ্চস্থ হয়ে যাচ্ছে কিন্তু বৃহস্পতি। তাহলে তাদের মধ্যে যে জ্ঞান, বরঞ্চ যতটা তাদের মধ্যে জ্ঞান থাকবে ইমপ্লিমেন্ট করার সময়, বরঞ্চ তার চাইতে বেশি তারা কিন্তু ইমপ্লিমেন্ট করতে পারবে। অর্থাৎ আমার ভেতরের যে জ্ঞানটা, আমি একজন বিজনেসম্যান হতে পারি, আমি একজন অভিনেতা হতে পারি, আমি একজন প্রডিউসার হতে পারি, আমি একজন ব্রোকার হতে পারি, আমি একজন ইনভেস্টর হতে পারি, আমি টেলিকলার হতে পারি। আমি যখন আমার ভেতরের জ্ঞানটাকে থ্রো করছি সেটা কিন্তু আলটিমেট যদি সত্যি কথাটা বলতে হয় তাহলে বিক্রি হচ্ছে। আমার জ্ঞানটাকে তারা গ্রহণ করছে মানে আমার জ্ঞানটা বিক্রি হচ্ছে প্রফেশনালি, তখন আমি সফল হচ্ছি। এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এরপর যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায়, মঙ্গলের ঘরে মঙ্গল রয়েছে। মেষ রাশির জাতক জাতিকা, এই যে আমি সার্বিক অর্থে প্রেডিকশন করছি না, হয়তো কারোর ক্ষেত্রে 5%, কারোর ক্ষেত্রে 10%, কারোর ক্ষেত্রে 15%, কারোর ক্ষেত্রে 100% অ্যাকুরেট হতে পারে, তার কারণ কি সার্বিকভাবে আলোচনা করছি। কিন্তু আপনাদের ক্ষেত্রে এইটা কিছুটা হলেও ঘটবেই। আপনারা যতই ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ আলাদা হোক, তা হচ্ছে মঙ্গলের ঘরে যখন মঙ্গল বসে রয়েছে এবং সেই মঙ্গল কিন্তু 6935 কানেকশন, সেই মঙ্গল কিন্তু আবার 12 নম্বর ঘরকেও হিট করছে, সেটা আমি পরে আসছি 12 নম্বর ঘর দ্বারা। কিন্তু এ প্রসঙ্গে মঙ্গলের অবস্থান আপনারা কোনো মতেই আপনারা চেষ্টা করে দেখুন, কখনো আপনারা ঘরে বসে থাকতে পারবেন না। আপনারা চেষ্টা করে দেখুন যে দূর কাজ করবো না, চুপচাপ বসে থাকি, যা হবে দেখা যাবে, কখনো পারবেন না। মঙ্গল যখন উচ্চস্থ হয়ে যায় স্বক্ষেত্রে স্বগৃহে চলে আসে এবং যখন 12 নম্বর ঘরটা কেউ হিট করে তখন দুটো জিনিস ঘটে। একটা হচ্ছে এগ্রেশনটা অতিমাত্রায় চলে আসতে পারে। আমি প্রচন্ড পরিশ্রম করব, প্রচন্ড ঘাম ঝরাবো, আমি সফল হব বিফল হব এইগুলো দেখারই ম্যাটার করে না। আপনি দেখবেন আপনি কর্ম ছাড়া থাকতেই পারবেন না। কিন্তু 12 নম্বর ঘরের মঙ্গল আরেকটা জিনিসও কিন্তু ক্রিয়েট করায় 6395 কানেকশনের মধ্যে দিয়ে। যদি নর্মালি আমি লগ্ন দ্বারা ক্যালকুলেশন করছি, তাই জন্য মেষ রাশি নিয়ে বললেও এখনের অবস্থানটা যদি দেখা যায় তাহলে কিন্তু মঙ্গল 12 নম্বর ঘরের লগ্ন দ্বারা ক্যালকুলেট করলে চলে আসছে। সুতরাং আমার মধ্যে কিন্তু জেদ, রাগ, সুপ্ত ক্রোধ, চাপা রাগ এই জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে থাকবে।
এবং আমি বারবার ধরে বলেছি যে মঙ্গলের নেগেটিভ ইনফ্লুয়েন্সকে যদি পজিটিভ ভাবে যদি রূপ দেখানো যায় সেটা মারাত্মক জিনিস। মা বলল, ধুর, পাশের ছেলেটা ফার্স্ট হলো, অঙ্কেতে 100-তে 100 পেল, তুই পেলি 5, 10, 15, 20, 30। তার জেদ চেপে গেল। মঙ্গল একদিক দিয়ে তো পজিটিভ, মঙ্গলের ঘরে মঙ্গল, ফিজিক্যালি মঙ্গল উচ্চস্থ হয়ে রয়েছে, কিন্তু সেটা 12 নম্বর ঘরের অধিপতি গ্রহ হয়ে গেছে। তাহলে এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে কিন্তু ও ভালো রেজাল্ট করলো, আমি খারাপ রেজাল্ট করলাম, ওকে একদিন মারবো, তা কিন্তু নয়। দেখাচ্ছি, তুমি এই কথা বললে, আমিও চেষ্টা করছি, আমি ওকে বিটে দেখাবো। অথচ ও কিন্তু অঙ্কিতে হয়তো 10 বা 15 পেয়েছে, আর যাকে বিটবে বলছে সে হয়তো 100 পেয়েছে। কিন্তু আমার এগ্রেশনটা পজিটিভ ভাবে ইমপ্লিমেন্ট হয়, এটা অত্যন্ত পজিটিভ। এবং আমি আমার স্টুডেন্টদের ক্ষেত্রে বলেছিলাম যে আমার কাছে একজন এসেছিল, সে 58% না 62% পেয়েছিল। সেটা 1 বছর 1.5 বছর আগেকার ঘটনা, 1 বছর 2 বছর আগেকার ঘটনা। 58% 62% পেয়েছিল। আমি তার এই মঙ্গলের অবস্থান দেখেছিলাম, নেগেটিভিটিকে কেবল অফ করে দিয়েছিলাম। সে 4-5 মাসের মধ্যে এতটা চেষ্টা করলো, এমন চেষ্টা করলো, আর তারপরে তো এখন একটা এডুকেশন একটু লঘু করে দেওয়া হয়েছে নাম্বারের ক্ষেত্রে, সে কিন্তু আলটিমেট 92% পেয়েছিল। যতই লাক সাপোর্ট, যতই তাকে প্লাস নাম্বার দিয়ে দেওয়া হোক, 58 থেকে 92-তে যেতে গেলে একটা পরিশ্রম লাগে, এটা একটা গাধাও বোঝে। সুতরাং আপনারা তো বুঝবেনই, আপনারা মানুষ কেমন। তাহলে বৃহস্পতির, আমি এই মঙ্গলের যদি ইনফ্লুয়েন্স লক্ষ্য করি, তাহলে তারা সফল হবে। মঙ্গলকে নিয়ে বলতে কি বারবার ধরে বলেছি, তারা সফল হবে। তার কারণ তাদের লেগে থাকা, তাদের প্রচেষ্টা, তাদের কর্ম, এবং কর্মই তাদের জীবন, এই জায়গাটা কিন্তু তাদেরকে সফল করে তুলবে, এটা পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। বাট তারপরে যদি আমি খুব ভালো মতন লক্ষ্য করি, চন্দ্র কেতুর অবস্থান রয়েছে। চন্দ্র কেতুর অবস্থান মানে শত্রু বানিয়ে ফেলা বোঝায়। চন্দ্র কেতুর অবস্থান মানে কি হয়, দেখা যায় যে আমি সকালবেলায় ঘুম থেকে উঠলাম তরতাজা, মনের দিক দিয়ে খুব ভালো আছি, অকস্মাৎ মানুষ মানে আমার যে মনটা হঠাৎ করে খারাপ হয়ে গেল, হঠাৎ করে কিচ্ছু ভালো লাগছে না, হঠাৎ করে মেঘলা আকাশ দেখে মনটা কেমন যেন হারিয়ে গেল। এই যে মনের ফ্লাকচুয়েশন, মনের ফ্লাকচুয়েশনের জায়গাটা মারাত্মক ভাবে কিন্তু মানে এই যে ইনক্রিজ ডিক্রিজ স্টেবল কখনো হয় না। মানসিক ভাবে আমি কখনো স্যাটিসফ্যাকশনের জায়গাটায় আসতে পারি না। চন্দ্র এবং কেতুর অবস্থান, চন্দ্র এবং কেতুর অবস্থান কিন্তু সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে হ্যাপাজার্ডলি কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করি, বা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অন্যের দ্বারা কেউ বলল সেইটাকে মাথায় রেখে সিদ্ধান্ত গ্রহণ করি, সেটাও কিন্তু লক্ষ্য করা যায়। কিন্তু এক্ষেত্রে চন্দ্র উচ্চস্থ লক্ষ্য করা যাচ্ছে, এটাও কিন্তু আরেকটা জিনিস। তার মন খুব পজিটিভ, তার ফায়দাও অনেকে তুলবে, খুব সরল মনের মানুষ, তার ফায়দা অন্য কেউ তুলছে, সেটাও কিন্তু লক্ষ্য করা যায়। এরপর যদি আমি বুধকে খুব ভালো মতো লক্ষ্য করি, তাহলে বুধ কিন্তু একদম ডেফিনিট ভাবে আমি যদি দেখি, তাহলে 8 নাম্বার ঘরেই বসে রয়েছে। তাহলে আগেই বললাম যে মেষ রাশির জাতক জাতিকাদের উপস্থিত বুদ্ধি, বা যারা যারা তোমরা বিজনেস করছো, লিখে নিতে পারো নেক্সট যে 1 মাস দুরন্ত সময়, নেক্সট 1 মাস বুধের ক্ষেত্রে মারাত্মক সময় আমি কিন্তু দেখতে পাচ্ছি মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। কেননা বুধ কিন্তু মারাত্মক রেজাল্ট দেবে। খুব সাবধান, তা হচ্ছে কোন রকমের, যদিও সেটা হয়তো নেক্সট 1 মাসের মধ্যে বোঝা যাবে না, কিন্তু পরবর্তীকালে যত আস্তে আস্তে বয়স বাড়বে, সেটা আমার আজকের আলোচ্য বিষয়বস্তুর মধ্যে নয়, তবুও বলে রাখছি, নার্ভের প্রবলেম কিন্তু আসতে পারে। খুব সাবধান, নার্ভের প্রবলেম আসতে পারে। আর বুধ যখন 8 নাম্বার ঘরে থাকে, তখন দেখা যায় আমার জ্যাঠা, আমার কাকা, আমার মামা, আমার আত্মীয় যারা, এই ধরনের আত্মীয় যারা, এরা কিন্তু মানে আমার বিজনেসের ক্ষেত্রে হতে পারে, আমার কর্মের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, যেমন হতে পারে
সেরকম গুপ্ত শত্রুতার জায়গাও কিন্তু এদের থেকে মারাত্মকভাবে লক্ষ্য করা যায়। কেমন? আমার বন্ধু বান্ধব হ্যানত্যান দেখা যাচ্ছে সবকিছু ঠিক, কিন্তু আমার মামাতো ভাই বা মামাতো যে পরিবার, কাকাতো, জ্যাঠাতো, মাসতো, পিসতো, এখান থেকে খুব সাবধান কিন্তু হতে হয়, ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। এরপর যদি আমি চলে আসি, তাহলে কিন্তু 8 নাম্বার ঘরে সূর্যের অবস্থানও রয়েছে। সূর্য মানে বারবার ধরে বলেছি, আমার যে কেন্দ্রিকতা, আমি যেটা বলছি সেটাই ফাইনাল, কারোর কথা শুনবো না। রাজকীয় যে ব্যাপারটা, আমার সিদ্ধান্তটাই ফাইনাল সিদ্ধান্ত। আবার সূর্য মানে কিন্তু মেরুদণ্ড, আত্মসম্মান বোধ। আবার সূর্য মানে কিন্তু ফ্লাকচুয়েশনের জায়গা। তাহলে এই জায়গাগুলো কিন্তু মারাত্মকভাবে ডিক্রিজ করতে পারে, এবং সবচেয়ে বড় কথা, ভীষণ সাবধানে থাকতে হবে। তার কারণ কেউ তোমার ক্ষতি করতে পারে বা তোমার নামে বদনাম করতে পারে, তোমাকে নিয়ে মিথ্যে স্টোরি বানাতে পারে, তোমার সুখের সংসারটাকে, তুমি সুখে আছো সেটা কেউ সহ্য করতে পারবে না, সেই জায়গাটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। এরপর যদি লক্ষ্য করা যায়, তাহলে কিন্তু শুক্রের অবস্থান, প্রথমত একটা জিনিস অত্যন্ত মাথায় রাখার প্রয়োজন আছে, 9, 10, 11, 12 শুক্র কিন্তু 9th হাউসে বসে রয়েছে, ভেরি নাইস। কিন্তু শুক্র বসে রয়েছে রবির ঘরে। আমি প্রথমেই যেই আলোচনাটা করেছিলাম, শুক্র মানে আমার সুখকেও বোঝায়, আমার যে জৈবিক সুখ, তার মধ্যে সেক্সুয়াল ইমপ্লিমেন্টেশন, চাহিদা পরিপূর্ণতা, সেটাকেও বোঝায়। তাহলে আমি আমার জৈবিক চাহিদা পরিপূরণের ক্ষেত্রে, জৈবিক চাহিদা মানে ফ্ল্যাট হতে পারে, গাড়ি হতে পারে, এসি হতে পারে, ভালো থাকা, ভালো খাওয়া, ভালো রেস্টুরেন্টে যাওয়া, ঘুরতে গিয়ে ভালো হোটেলে থাকা, এভরিথিং কে যেমন বোঝা যায়, সেরকম ধরনের সেক্সুয়ালি আমি কতটা স্যাটিসফাই, সেটাকেও কিন্তু বোঝা যায়। তাহলে এক্ষেত্রে 9 নাম্বার ঘরে শুক্রের অবস্থান এবং সেই ঘরটা রবির ঘর, মানে দারিদ্র যোগ সৃষ্টি হয়ে যাচ্ছে। দারিদ্র যোগ মানে কি, প্লিজ গিভ মি সাম ফুড, আই এম হাংরি, তা নয়। আমি ক্ষুধার্ত, আমাকে খেতে দাও, তা নয়। দারিদ্র যোগ মানে হচ্ছে ফল ডাউন করে যাওয়া। তাহলে ছোট্ট করে যদি 2-3টে পয়েন্ট বলি, তাহলে প্রথম পয়েন্ট যেটা ঘটতে চলেছে, প্রথমেই যেটা বললাম যে জৈবিক চাহিদা, জৈবিক সুখ, তার উপকরণ তোমার পরিশ্রমের দ্বারাই কিন্তু সেইগুলো হলেও সেইটাকে তুমি ভোগ করতে পারবে না নেক্সট 1 মাস। ফার্স্ট। সেকেন্ড কথা যেটা, সেটা হচ্ছে এতটাই কর্মের মধ্যে তুমি বিজি থাকবে যে আমি বাইরে কোথাও ঘুরতে যাচ্ছি, মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছি, পারবেই না। একদিনের পরই মনে হবে, আরে আমার কাজ বাকি রয়েছে, চলো চলো ফিরে চলো, এটাও মনে হবে। আর যখন তুমি সেক্সুয়ালি ইমপ্লিমেন্ট করছো সদর্থক ভাবে, মানে কোনো নোংরামির মধ্যে দিয়ে নয়, হ্যাঁ, তখনও কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, তুমি নয় ফুল স্যাটিসফাই হতে পারবে না, নয় ফুল স্যাটিসফ্যাকশন দান করতেও তুমি পারবে না। সেটা কিন্তু তোমার পরিশ্রমের জন্য হতে পারে, সারাদিন পরিশ্রম, এখন আর ভালো লাগছে না, হতেই পারে। সেটা কিন্তু তোমার শারীরিক প্রবলেমের দিক দিয়েও হতে পারে, হতেই পারে। বা সেটা তোমার এমন হতেই পারে যে আমার বিবাহিত জীবন, আমি কিন্তু আবার বলছি, লিগেলি বলছি, তাই জন্য বিবাহিত জীবন, এখন তো প্রেম প্রীতি ভালোবাসা না, প্রেম প্রীতি ভালোবাসা হলেও এখন সবাই চালিয়ে যাচ্ছে, আমি সেই কথা বলছি না। দেখা যাচ্ছে কোনো না কোনো কারণবশত আমার স্ত্রী অসুস্থ হয়ে গেল, তাই জন্য আমি স্যাটিসফাই হতে পারলাম না, বা আমার স্বামী অসুস্থ বা পরিশ্রান্ত হয়ে যাচ্ছে, বুঝতে পারছি কোনো না কোনো কারণবশত সেক্সুয়ালি স্যাটিসফ্যাকশনের জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। এরপর যদি আমি চলে আসি 10 নাম্বার ঘরের অধিপতি গ্রহ, হ্যাঁ 10 নাম্বার ঘরের অধিপতি গ্রহ 8 নাম্বার ঘরে বসে রয়েছে। 10 নাম্বার ঘরের অধিপতি গ্রহ 8 নাম্বার ঘরে বসে রয়েছে, তাহলে তো ভয়ঙ্কর না। বুধ কিন্তু কেবল অসুস্থতা ছাড়া 8 নাম্বার ঘরে অতি উচ্চ ফল দেয়। তাহলে কর্মক্ষেত্রের জায়গা, কর্মক্ষেত্রেও নয়, ক্ষেত্রের জায়গা 1-6-10 কানেকশন সার্ভিস ক্ষেত্র, 1-7-10 কানেকশন বিজনেস ক্ষেত্র, বা 1-9-10 কানেকশন উচ্চশিক্ষার ক্ষেত্র, 1-4-10 কানেকশন আমার ব্যক্তিগত জীবনের ক্ষেত্র। এই ক্ষেত্রের জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে যাচ্ছে।
আমি কিন্তু রোগটাকে সরিয়ে রাখলাম, আগেই বললাম অত্যন্ত পজিটিভ হয়ে যাচ্ছে, কিন্তু সেটা স্টেবল হবে না। কেন? রবি বসে রয়েছে, সেটা কখনো স্টেবল হবে না। সেটা স্টেবল হবে না কেন? শনি বসে রয়েছে, শনি রবির গ্রহণ দোষ, আবার রবির জায়গায় কিন্তু ফ্লাকচুয়েশন। তাহলে আমি আমার সফলতা একদিনে দেখা গেল, আজকে এত বিজনেস করলাম, আরে বাবা, কালকে হঠাৎ করে ডিক্রিজ হয়ে গেল, পরশুদিন আবার ভালো। আমি আবার বলছি, ডিক্রিজ মানে একদম তলিয়ে গেলাম, হারিয়ে গেলাম, একদম নেগেটিভ, আজকে তো হলোই না কিছু, তা নয়। কিন্তু যে কোনো ক্ষেত্রে, আমার ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে, আমার উচ্চশিক্ষার ক্ষেত্রে, আমার সার্ভিসের ক্ষেত্রে, আমার বিজনেসের ক্ষেত্রে, সব ক্ষেত্রেই কিন্তু মারাত্মক ফ্লাকচুয়েশনের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। যেহেতু এটা কোনো ব্যক্তিকেন্দ্রিক মানুষের প্রেডিকশন করছি না, তাই জন্য আমি তাকে বলতে পারছি না যে এই নেগেটিভিটিকে অফ করো। আমি শুধু এটাই যেহেতু সার্বিকভাবে বলছি, তাই জন্য এর ফলে এই ঘটনাটা ঘটবে, এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। 11th হাউস এর অধিপতি গ্রহ যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায়, তাহলে 9th হাউসে বসে রয়েছে। 9th হাউস, 11th হাউস মানে হচ্ছে কর্মফলের জায়গা, তাই তো? কর্মফলের জায়গা। তাহলে 11th হাউসের কর্মফলের জায়গার অধিপতি গ্রহ 9 নাম্বার ঘরে শুক্র বসে রয়েছে। তাহলে মনে রাখা দরকার, 9 নাম্বার ঘরে শুক্র কিন্তু রবির সাথেও বসে রয়েছে, সেটাও কিন্তু বারবার ধরে বললাম। এবং তার ফলে কি হবে, আমি যে বললাম কর্ম সবকিছু, কিন্তু 9th হাউস দ্বারা সার্বিক ভাবে 3 নম্বর ঘর দ্বারা এখন, আর 9 নম্বর ঘর দ্বারা সার্বিক ভাবে আমি সংযোগকে বুঝি, অর্থাৎ লাক ফ্যাক্টরকে বুঝি। লড়ার লিখন, কপাল, হ্যানত্যান, তোমরা অনেকে অনেক ভাবে তাকে ডাকো। তাহলে আমি যে উচ্চ পর্যায়ে কাজটা করব, যতটা আমি নিজেকে নিয়োজিত করলাম, আমি দেখা গেল 90% নিয়োজিত করলাম, আমি কিন্তু 90%ই কর্মফল পাবো না। তার কারণ কর্মফলের অধিপতি গ্রহ দারিদ্র যোগের আন্ডারে চলে গেছে। দারিদ্র যোগ মানে কি বললাম? ফল ডাউন করে যাওয়া। তাহলে 10 নাম্বার ঘরের অধিপতি গ্রহ যখন 9 নাম্বার ঘরে চলে যায়, এবং 9 নাম্বার ঘরে যখন দারিদ্র যোগ সৃষ্টি করে, তখন কর্মফলটা আমি সঠিক মতন পাবো না। কর্ম বলতে কেবলমাত্র বিজনেস বা সার্ভিসের কথা বলছি না। দেখা যাচ্ছে গৃহে যে রেসপন্সিবিলিটি সেটা পালন করছি, কিন্তু তার রিফ্লেকশন পজিটিভ অর্থে তার ফলটা আমি পাচ্ছি না। বলতে পারলাম? বা দেখা যাচ্ছে পড়াশোনার ক্ষেত্রে আমি প্রচুর পড়াশোনা করছি, কিন্তু সেই ফলটা আমি পাচ্ছি না। আমি যে কাজটা করছি, কর্মটা করছি, তার যে ফলটা সমপরিমাণ পাওয়া, বা অনেক ক্ষেত্রে কর্ম করছি তার দ্বিগুণ ফলও পাওয়া যায়, সেই জায়গাটা কিন্তু আমি পেতে পারছি না। আর 12 নম্বর ঘর দিয়ে তো বলেই দিয়েছি। তাহলে আমি টোটাল কিন্তু 10টা প্রেডিকশন করলাম, 10টা ঘটনা ঘটবেই বললাম। আমি তোমাদেরকে চ্যালেঞ্জ করে গেলাম। আবার বলছি, এটা একটা সার্বিক আলোচনা, তবুও বলছি তোমাদের স্পেসিফিক জন্মছক, স্পট ইমপ্লিমেন্টেশন ছক বা কালপুরুষ ছক পুরোটাই আলাদা, কিন্তু তবু তোমরা বুঝতে পারবে এই রিফ্লেকশন কিছু না কিছু হলেও নেক্সট 1 মাস তোমাদের জীবনে ঘটবেই। আজকের মতন এটুকুই। নমস্কার।